বিয়ের বাজারে আমার চাহিদা তরতর করে শূন্যের কোঠায় নেমে এলো, কারণ আমি ধর্ষিতা। 5 ফিট 4 ইঞ্চি উচ্চতার ছিপছিপে গড়নের উজ্জ্বল শ্যামবর্ণের আমি অচিরেই সবার নজর কাড়তাম। তার ওপর আবার প্রকৌশলী হওয়ার হাতছানি। সব মিলিয়ে আত্মীয় স্বজন, এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, এমনকি আশেপাশের এলাকার অনেকেরই আকাঙ্ক্ষিত পাত্রী ছিলাম আমি। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে ব্যবসায়ী সবাই আমার রিজেক্ট লিস্টে ছিল, কারণ আমার ফোকাস তখন কেবল মাত্র পড়াশোনা আর ক্যারিয়ার। তবে এখন আর কেউ হয়তো আমাকে বিয়ের করার কথা স্বপ্নেও ভাববে না। আমার বাড়ি গ্রামেই বলা চলে, তবে ঠিক অজপাড়া গা নয়। শহরের অনেক সুবিধাই এখানে পৌঁছেছে। তবুও এখানে মেয়েদের 10ম শ্রেণী পেরুবার পরই যখন বিয়ের জন্য উঠে পড়ে লাগে, সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া আমাকে বিয়ের জন্য ঘিরে ধরাটাই স্বাভাবিক। হতো তাই। দেখা যেত ইন্টারমিডিয়েট পেরুতে পারিনি এমন কেউ ও বিয়ের প্রপোজ দিতে। প্রচণ্ড রেগে আমি যখন হইচই করতাম, মা বলতেন, মেয়ে যখন হয়েছিস আর বিয়ের বয়স যখন হয়েছে, যে নিতে পারবে সে ও আসবে, যে নিতে পারবে না সে ও আসবে। এত রাগ করার কিছু হয়নি। আমি ঝিনুক। বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। আমরা 2 বোন। আমি বড় আর ঝুমুর আমার 2 বছরের ছোট। বেশ সুখেই ছিলাম আমরা। বাবা উচ্চশিক্ষিত বলেই আমাকে নিয়ে স্বপ্নটাও বেশ উঁচু দরের দেখেছিলেন। গ্রামে বাস করলেও বাবা আমাদের অন্যভাবে গড়ে তুলেছেন। স্বপ্ন দেখিয়েছেন উন্নত জীবনের, শিখিয়েছেন নৈতিকতা। আমরা 2 বোনই পড়াশোনায় বরাবর বেশ ভালো। কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন পূরণের জন্য আমাকে নিজের বিভাগ ছেড়ে পাড়ি জমাতে হলো অন্য বিভাগে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বলে বাবা খুব খুশি, সাথে গর্বিতও। এদিকে বাড়িতে বিয়ের জন্য একের পর এক প্রস্তাব এসেই যাচ্ছে। বাবা আর আমি নাকচ করছি সব, কারণ এখন মূল টার্গেট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা। স্বপ্নের এত কাছে এসে আমার ফোকাস নষ্ট করতে চাচ্ছিলেন না বাবা। বিয়ে হলে পড়াশোনায় একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে, তাই আপাতত বিয়েতে মতো নেই বাবার। এতে আমারও কিছুটা লাভ হলো। আমার জীবনে ততদিনে একজন স্পেশাল মানুষের আগমন ঘটেছে। আমার এক ব্যাচ সিনিয়র একজনের সাথে রিলেশন হয়ে যায় আমার। তাই বিয়ে যত পিছানো যায় আমার জন্য ততই মঙ্গল। কিন্তু আমার মা আমাদের এই সিদ্ধান্তের ঘোর বিরুদ্ধাচরণ করে আসছেন। ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে দিয়ে দেওয়ার পক্ষেই সে। বাবা বলতেন, বিয়ে তো দিবই, আজ না হোক কাল, তবে মেয়েকে স্বাবলম্বী না করে নয়। বাবা আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেও আমাদের উচ্ছন্নে যেতে দেননি। যথেষ্ট শালীনতার মধ্যেই থাকতাম আমরা। কিন্তু একটা ঘটনা সব এলোমেলো করে দিয়েছে। ঈদ উপলক্ষে ছুটি পড়ায় বাড়ির আসছিলাম সেদিন। ছুটি আরও 2-1 দিন আগেই শুরু হয়েছে। কিছু প্রজেক্টের খসড়া বিভাগীয় প্রধানকে জমা দিতে হবে ঈদের পরপরই। তাই প্রজেক্টটা শেষ করে আসতে হলো বলে ঈদের আগের দিন রওনা হতে হলো আমাকে, তাও আবার দুপুরের পর। গ্রামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ফোনের চার্জ গাড়িতেই শেষ হয়ে গেছে বলে বাবাকে কল করে বাজার থেকে আমাকে এগিয়ে নিতে বলতে পারিনি। বাজারে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম। আমি এই গ্রামের মেয়ে, পথঘাট মানুষজন সব চেনা। ভয় বা শঙ্কা কিছুই কাজ করেনি আমার মধ্যে। আমি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে আমার জন্য। বাজার থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না। মাটির রাস্তা বাজার থেকে বাড়ি অবধি চলে গেছে। সে পথ ধরেই হাঁটছিলাম। পেছনে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই কেউ আচমকা আমার মুখ চেপে ধরে, চোখও বেঁধে ফেলে। লোকসংখ্যা 2-3 জন অনুমান করলাম। রাস্তা থেকে আমাকে ওরা কোথাও একটা নিয়ে যাচ্ছে। সর্বাত্মক চেষ্টা করেও পেরে উঠলাম না ওদের সাথে। কোথায় নিয়ে যাওয়া হলো বুঝতে পারিনি।
মানুষরূপী সেই নরপিশাচ হামলে পড়ল আমার ওপর। আমার হিজাবটা দিয়েই হাত বেঁধে রাখা হল। আমার কিছুই করার ছিল না। সংখ্যায় বেশি হলেও আমার ওপর একজনই অত্যাচার করেছিলে। নারকীয় অত্যাচার। কাদা ছাড়া সে মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না। জানোয়ারটা আমার মুখে গুজে রাখা রুমালটা সরিয়ে দিয়ে চলে যায়। কতক্ষণ সেখানে পড়েছিলাম জানি না। আমার গঙ্গানির শব্দে পাশ দিয়ে যাওয়া লোকজন এগিয়ে আসে। বাবাকে খবর দেয়। আমার দেরি হচ্ছে বলে বাবাও বের হয়েছিলেন। পথিমধ্যেই আমার খোঁজ পেয়ে ছুটে এলেন। সেখান থেকে আমাকে বাড়িতে নেওয়া হলো। তবে আমার শরীরে কোনো ক্ষত হয়নি। ক্ষত হয়েছে মনে। পুরো গ্রামে এই একটাই কানাঘুষা। জয়নাল সাহেবের মেয়ে ধর্ষিতা। রাতারাতি আমার পজিশন পাল্টে গেল। আমার এত বড় সর্বনাশ যে বা যারা করেছেন বাবা তাদের ছাড়বেন না বলে হম্বিতম্বি করছেন। হিতৈষীরা বুদ্ধি দিল এত মান সম্মান যতটুকু আছে সেটাও যাবে। বাবা কারো কথা কানে তুলছেন না। তিনি এর শেষ দেখে ছাড়বেন। এর মধ্যেই বাড়িতে একটা উড়োচিঠি এলো। কে যেন দরজায় নক করে চিঠিটা রেখে চলে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না স্যার। মামলা করবেন শুনলাম, তো কার বিরুদ্ধে করবেন? জানেন এসবের পেছনে কে আছে? বড় মেয়ের বিচার চাইতে গিয়ে ছোট মেয়ের সর্বনাশ ডেকে আনতে না চাইলে এসব মামলা করার কথা ঝেড়ে ফেলুন। আপনার বড় মেয়ের সাথে যা হয়েছে ছোট মেয়ের সাথে একই ঘটনা ঘটলে সমাজে আর মুখ দেখাতে পারবেন? একটু ভেবে দেখবেন। মা এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। হলো তো এবার 16 কলা পূর্ণ হলো বাবা মেয়ের। এবার ছোটজনের জীবনও নষ্ট করার পথে। ধন্য তোমরা। জীবনে এত বড় ঝড় উঠবে কখনো ভাবিনি। প্রতিনিয়ত কথার আঘাতে ঝাঝরা হয়ে যাচ্ছি আমি আর বাবা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই সান্ত্বনা দেওয়ার ছলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ব্যস্ত। সব অপরাধ যেন আমাদের। আরও আগে বিয়ে দিয়ে দিলে আজ এমন দিন দেখতে হতো না। মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখে বাবা যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। বাবার পরিচিত একজন পুলিশ অফিসার আছে। তার মাধ্যমেই বাবা রাখরাখ করেই মামলা করেছেন। এর শেষ সে দেখবেই। পুলিশও গোপনেই অনুসন্ধান করছে। আমার এই দুর্ঘটনার কথা ভার্সিটিতেও পৌঁছে গেছে। পাশের এলাকার এক ছেলে পড়ে আমাদের ভার্সিটিতে। আমারই ব্যাচমেট। তার সুবাদেই খবর ওখানেও পৌঁছে গেল। তবে সেখানে বেশি সুবিধা করতে পারেনি খবরটা। আমার ফ্রেন্ড আর টিচাররা খবরটাকে থামিয়েছেন অল্পতেই। আমাকে ভাইরাল করতে দেননি তারা। আমাকে বেশ মোটিভেট করে আসছেন। আমাকে থেমে গেলে চলবে না, সামনে আমার জন্য আরও অনেকটা পথ বাকি রয়ে গেছে। স্বপ্ন উঠে হবে আমাকে। ভেঙ্গে পড়লে চলবে না। আমার ভেতরটা ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে। আমার ভালোবাসার মানুষটাও মুখ ফিরিয়ে নিয়েছে। কি অদ্ভুত! এই মানুষটা কত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো আমার দিকে। সেই ঘটনার পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। রুম অন্ধকার করে কেঁদেই চলেছি অনবরত। রাফির কল পেয়ে মনে হল আশার আলো পেয়েছি। ঝিনুক যা শুনলাম তা কি সত্যি? কল রিসিভ করে এমন কথা আশা করিনি আমি। হ্যাঁ সত্যি। ও পাশের নীরবতা ভেদ করে রাফির দীর্ঘনিশ্বাস আমি ঠিকই শুনতে পাচ্ছি। কিছু বলছো না যে? আসলে ঝিনুক আমার পরিবার কেমন তা তো তুমি জানো। ওরা কত পজেসিভ বুঝই তো। কি বলতে চাচ্ছ রাফি? আমাদের সম্পর্কটা থাকবে না এটাই তো? আমার পরিবার মানবে না ঝিনুক। ভুল বুঝো না। না, ভুল বুঝিনি। ভালো থেকো। কল কেটে ফোনটা বিছানায় রেখে জানালার পাশে দাঁড়ালাম। রাফির সাথে পরিচয়টা হুট করেই হয়েছিল। হিজাব পরে যেতাম বলে আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ তেমন চিনত না আমায়।
বসন্তবরণ অনুষ্ঠানে ফ্রেন্ডসদের জোড়াজুড়িতে শাড়ি পরতে হল। খোপায় ফুল গুজে বসন্তকে বরণ করার উৎসবে অংশগ্রহণ। আপনাকে খোলা চুলে আরও বেশি সুন্দর লাগত। কথাটা শুনে পেছনে ঘুরে দেখলাম বেশ সুদর্শন আর পরিপাটি একজন ছেলে কথাটা বলেছে। চিনতে পারিনি বলে সামনে তাকাতেই সে আবার বলল, সত্যি বলছি, চুলগুলো খুলে দিন, আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। আমি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে কেটে পড়ি। ফ্রেন্ডসদের কাছ থেকে জানলাম আমাদের এক ব্যাচ সিনিয়র উনি, নাম রাফি। এদিকে রাফিও আমার পরিচয় জেনে নিয়েছে ততক্ষণে। পুরো অনুষ্ঠান জুড়ে রাফির সাথে অনেকবার চোখাচোখি হয়েছে। সে একদৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। আমি ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার খুব হেজিটেট হয়। পরদিন ক্লাস ছিল। ক্লাস শেষ করে বের হয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলছিলাম। কারো প্রশংসা করলে তাকে ধন্যবাদ দিতে হয়, এই ফর্মালিটিটুকু তোমার থেকে আশা করেছিলাম। কথাটা বলে রাফি পাশে এসে দাঁড়াল। অপরিচিত কারো সাথে ফর্মালিটি দেখাতে আমি অভ্যস্ত না। এখন তো আর অপরিচিত নই। নিশ্চয়ই আমার পরিচয় জেনেছ তুমি। এখন তো ফর্মালিটি দেখাতেই পারো। ওকে, ধন্যবাদ। কেমন যেন প্রাণহীন হল। আচ্ছা, যাই হোক, তুমি আসলেই অনেক সুন্দর। ফ্রেন্ডসদের সামনে এমন কথায় কিছুটা লজ্জিত হলাম। ওরা যে মুখ টিপে হাসছে তা দেখতেই পাচ্ছি। রাফি এমনই ছিল। প্রপোজাল ও সবার সামনেই দিয়েছিল। কিভাবে যেন আমিও দুর্বল হয়ে গেলাম ওর প্রতি। আমাদের রিলেশনের কথা মোটামুটি কমবেশি সবাই জানত ভার্সিটির। রাফি আমার পাশে বসে অপলক তাকিয়ে থাকত। আমি কথা বলতাম আর সে চুপচাপ শুনে যেত। হঠাৎ ওর দিকে চোখ পড়লে দেখতাম ওর চোখজুড়ে মুগ্ধতা খেলা করছে। মাঝে মধ্যে বলে উঠত, আল্লাহ তোমার মধ্যে এত মায়া কিভাবে দিল? কেউ এত মায়াবী কিভাবে হতে পারে? আর সেই রাফি এখন পরিবারের দোহাই দিয়ে আমার থেকে মুক্তি চাচ্ছে। আহা জীবন! মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি ততদিনে। চারদিকে এত কথার আঘাত। সব অপরাধ আমার ঘাড়ে চাপাতেই সবাই ব্যস্ত। আমার হিতৈষীরা কষ্ট পেলেও আমার হেটার্সরা সুযোগ পেয়ে বসে। আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর অনেকেই ইনিয়ে বিনিয়ে কথার খোঁচায় দগদগে ঘা করে দিয়েছে ভেতরটায়। এই জীবন থেকে খুব করে মুক্তি চাচ্ছি আমি। সেই ঘটনায় আমার তো কোনো দোষ ছিল না। কথাটা কাউকেই বলতে পারিনি আমি। গোসল শেষে কাপড় বাইরে মেলতে এসে শুনলাম আমার ছোট চাচি তার মেয়েকে শাসাচ্ছে, এত পড়ালেখার দরকার নেই। পড়ালেখা করে মেম সাহেব হতে গিয়ে ইজ্জত খোয়ানোর কোনো দরকার নেই। ঘরে কাজকর্ম শিখ, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। চাচি যে কথাগুলো আমাকে শোনাচ্ছিলেন তা আমি বেশ বুঝতে পেরেছি। দীর্ঘশ্বাস ছাড়া আমার আর কিছুই নেই বলার। রুমে এসে দরজা লক করতেই মা দরজায় কড়া নাড়া শুরু করলেন। কি হয়েছে মা? দরজা বন্ধ করেছিস কেন? দরজা বন্ধ করবি না একদম। ভয় পেও না মা, আমি কিছু করব না। এই অভিশপ্ত জীবন থেকে এত সহজে মুক্তি নেই আমার। দরজা বন্ধ করার দরকার নেই। আমরা বিপদে পড়েছি, এখন মানুষ কথা বলবেই। ভাত বেড়েছি, খেতে আয়। দুদিন পর একজন বেশ দয়া দেখিয়ে আমাকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব দেয়। বিপত্নিক 50ঊর্ধ্ব একজন বিয়ে করতে রাজি হয়েছে। আমাকে এই সুখবর নিয়ে আসে এক ঘটক। মা দেখলাম কিছুই বলল না। নীরবে শুনে যাচ্ছেন লোকটার কথা। মা, তুমি ওনাকে চলে যেতে বলো। আর কখনো এমন কোনো প্রস্তাব নিয়ে এসে যেন এখানে না আসে। আমার এত খারাপ দিন এখনো আসেনি। ওনাকে যেতে বলো। তুই ঘরে যা, আমি তো কথা বলছি। তুমি কি বলছো তা তো আমি দেখতেই পাচ্ছি। আর আপনি এখনো বসে আছেন কেন? যেতে বলা হয়েছে তো আপনাকে।
মাইয়া মানুষের এত দেমাগ ভালো না। এই দেমাগের জন্য তো সর্বনাশ হয়েছেই, সামনে আরও হবে। কি হবে সেটা আমি বুঝে নিব। আপনি আসুন। লোকটা বিড়বিড় করে কি যেন বলে চলে গেল। এত কিছুর পরও তোদের শান্তি হয়নি? এত কথা কে বলতে বলেছে তোকে? কেউ বিয়ে করতে রাজি হব তোকে? তাহলে কি তুমি ওই বুড়ো লোককে বিয়ে করতে বলছো নাকি? আমার কথা এই বাড়িতে কেউ শুনে কখনো? আমার কথা শুনলে এই দুর্দিন দেখতে হতো না। সবাই তো বেশি বুঝিস। এখন তোর জন্য ছোট মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে। এরপরও তোর হুঁশ হল না। উঠতে বসতে এত লোকের এতরকম কথা শুনতে আর ভালো লাগে না। একদিন তোমাদের সবকিছু থেকে মুক্তি দিয়ে চলে যাব মা। তখন আর কেউ কিছু বলবে না। তখন খুশি হবে তো? হ্যাঁ, তুই তো আমার শত্রু, খুশি হব না? অনেক খুশি হব। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে এলাম। আসলেই আমার সময় এত খারাপ হয়ে গেল। বুক ফেটে কান্না আসছে আমার। আমি তো কোনো অন্যায় করিনি, তবুও আমাকে কেন এত লাঞ্ছনা সহ্য করতে হবে? সারাদিন আর রুম থেকে বের হইনি, কিছু খাওয়াও হয়নি। কান্না করে কখন ঘুমিয়ে গেছি জানি না। বাবার ডাকে ঘুম ভাঙল। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন। সারাদিন কিছু না খেয়ে শুয়ে আছিস, এমন করলে চলবে? বাবার কথার চোখটা আবারও ভিজে উঠল। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। মন খারাপ করিস না মা, আমাদের এই দুঃসময় সবসময় তো আর থাকবে না। একদিন ঠিকই রোদ্দুরের দেখা পাবো আমরা। আর তোর মায়ের কথায় কিছু মনে করিস না। মাগুলো এমনই হয়, খুব বেশি ভালোবাসে বলেই কষ্টটাও বেশি পায়। ছেলেমেয়েদের কথা শুনিয়ে শান্তি খুঁজে। তোকে কথা শুনিয়ে নিজেই এখন পড়ে পড়ে কাঁদছে। আমি মায়ের কথায় কিছু মনে করিনি বাবা। আমার সাথেই কেন এমন হলো? জানো বাবা, এই কদিনে একটা ব্যাপার বুঝেছি, এত সংগ্রাম করে বেঁচে থাকতে যতটা সাহস লাগে মরে যেতে তার চেয়ে অনেক বেশি সাহস লাগে। আমার অত সাহস নেই বাবা। তুই এসব কেন ভাবছিস? তুই তো কোনো ভুল করিসনি মা। তুই কেন শাস্তি পাবি? যারা অন্যায় করেছে দেখবি আজ না হয় কাল তারা ঠিক শাস্তি পাবে। তুই নিজের কোনো ক্ষতি করার কথা একদম ভাববি না। ওরা তো বেশ আছে বাবা, অথচ আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি। আমার জীবনটা কালো মেঘে ছেয়ে গেছে। এই মেঘ কেটে রোদের দেখা আমি কখনোই পাব না। অবশ্যই পাবি মা, দেখে নিস খুব শীঘ্রই পাবি। চল তো এখন আমার সাথে, চল তো খেয়ে নিবি। তোর মা ও সারাদিন না খেয়ে আছে। আমার ভালো লাগছে না বাবা। তুই না খেলে তোর মা ও খাবে না। আমাদের জন্য হলেও তোকে ঘুরে দাঁড়াতে হবে মা। এভাবে ভেঙ্গে পড়লে চলবে না। তোকে তো আমি এভাবে তৈরি করিনি যে এত অল্পতেই তুই থেমে যাবি। তোকে লড়তে হবে, ঘুরে দাঁড়াতে হবে। হেরে গেলে চলবে না। চল উঠো দেখি, আমরা আজকে একসাথে খাব। অজ্ঞতা আমাকেই উঠতেই হলো। আমাকে ওদের জন্যই বাঁচতে হবে। আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে এ বাড়ি থেকে শুধু আমার নয় আরও দুটো লাশ বের হবে। আমার কিছু হলে আমার বাবা মাও মরে যাবে। আচ্ছা, বাবার কথা সত্যি করে আমার জীবনে কি আসলেই আবারও রোদ্দুর ফিরে আসবে? এই জন্যই মেয়েদের এত পড়াশোনা করাতে নেই। দেখলেন তো কি থেকে কি হয়ে গেল। আমার মেয়েটা তো ঝিনুকের সাথেই পড়ত। ভাগ্যিস আগেভাগে বিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমার মেয়ে ছেলে আর স্বামী নিয়ে সংসার করছে, আর ঝিনুকের কি অবস্থা। বড্ড মায়া হয় ভাবি ওর জন্য। মহিলার কথাগুলো শুনে ভেবেছিলাম বলবো, আন্টি আপনার মেয়ের সঙ্গে আমাকে কিভাবে তুলনা করেন। বিয়ে তো দেবেনি, টেস্টে 5 সাবজেক্টে ফেল করাই যে কিনা এসএসসিতেই বসতে পারেনি। হাতি কাদায় পড়লে ব্যাঙ ও লাথি দেয়, ব্যাপারটা এমনই হয়ে গেল। মায়ের চোখ রাঙানিতে কিছু বলতে পারলাম না।
রুমে চলে আসি। তুই কেউ বাড়িতে আসলে আর বের হবি না। তোর এই চেটাং চেটাং কথা এখনো বন্ধ হলো না ভেবে আমি অবাক হই। জীবনে এমনিতেই একটা ঝড় উঠেছে, এখন আবার তোর এই কথার জন্য বেয়াদব টকমাটা গায়ে লাগাস না। এমনিতেই কেউ বিয়ের জন্য আসে না। এসব শুনলে আরও আসবে না। বিয়েটাই সব মা। বিয়ে না হলে কি হবে? আমি কারো মুখাপেক্ষী কেন হব? আমি নিজেই ঘুরে দাঁড়াব। নিজের সহায় নিজেই হব ইনশাল্লাহ। অনেক হয়েছে তোর নিজের পায়ে দাঁড়ানো। জীবনে একা চলা যায় না। তোর পাশে একজন পুরুষ অবশ্যই লাগবে, নয়তো শিয়াল কুকুর টানা হেচড়া করে নরক করে দেবে জীবন। তা আর বাকি কই রইল? জীবন তো নরক হয়েই গেছে। আপা, শুনেছিস তোর জন্য বিয়ের প্রপোজাল এসেছে? কে পাঠালো? আমার নিরুত্তাপ উত্তর। আমাদের পাশের গ্রামেরই। তো এই লোকের বয়স কত? 50 না 60? ধুর, কি যে বলো তুমি। ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, ফ্যামিলিও ভালো শুনলাম। এই বিয়ে হচ্ছে না তা নিয়ে নিশ্চিন্ত থাক। ছেলে হয়তো ঘটনা কিছুই জানে না। 2-1 দিনের মধ্যেই মূল ঘটনা ছেলের কর্ণগোচর হবে। ছেলে সব জেনে শুনেই বিয়ে করতে চেয়েছে। এবার একটু কৌতূহলী হয়ে তাকাতে হলো। সব জেনে শুনে? ছেলে সব জানে। আর সব জেনেই তোকে সে বিয়ে করবে। মা বাবা অনেক খুশি আপা। আমারও অনেক আনন্দ হচ্ছে। আমি আর কোনো কথা বললাম না। এত উদারতা কে দেখাচ্ছে সেটাই ভাবাচ্ছে আমাকে। বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। থমথমে বাড়িটা প্রাণোচ্ছল হয়ে উঠেছে। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল বহুদিন পর। আমি কাউকেই কিছু বলছি না। আমার মনে কি চলছে তাও আমি কাউকে বুঝতে দেইনি। আমি এখনো জানি না কে বিয়ে করতে চায় আমাকে। কেনই বা এত বড় ত্যাগ স্বীকার করতে চায় সে? আমার অন্ধকার জীবনের সঙ্গে কেন জোড়াতে চায় সে? আমার জীবনে কেন রোদ্দুর আনতে চায় মনে মনে কেবল সেটাই ভেবে যাচ্ছি। তোর সাথে কিছু কথা ছিল মা। কাপড় ভাঁজ করে কাভার ডে তুলছিলাম। বাবা এসে চেয়ার টেনে বসলেন। বলো বাবা। জীবন তো আর থেমে থাকে না মা। হয়তো সাময়িক থমকে যায়, কিন্তু সব বাধা কাটিয়েই আমাদের সামনে এগোতে হয়। যেখানে সমস্যা সমাধানও সেখানেই থাকে। এত খেয়ালি করে কথা বলছো কেন বাবা? কি বলবে বিনা সংকোচে বলে ফেলো। তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে জানিস তো? হ্যাঁ, শুনেছি। বিয়ে হয়ে গেলেই তোমরা দায়মুক্ত হও তাও বুঝতে পারছি। এরকম ভাবছিস কেন তুই? একটা সমস্যা যেহেতু হয়েছে তার সমাধানই আমরা বের করতে চাচ্ছি। তুই ভুল বুঝছিস কেন মা? কাউকে ভুল বুঝিনি বাবা। তুমি ছাড়া এই পৃথিবীর কোনো পুরুষকে আর বিশ্বাস হয় না। শোন মা, পৃথিবীতে কিছু নরকের কীট যেমন থাকে কিছু ভালো মানুষও আছে। সবাইকে কখনো এক পাল্লায় মাপতে যাবি না, তাহলে বিভ্রান্তিতে পড়ে যাবি। তোর ওপর আমরা কিছু চাপাচ্ছি না। তোর ইচ্ছে না হলে সব এখানেই থেমে যাবে। তুই নিজেকে আমাদের বোঝা ভাবতে শুরু করিস না আবার। তোর বাবা যতদিন বেঁচে আছে তোকে কেউ ফেলে দেবে না। বলেই বাবা উঠে পড়লেন। ছেলেটা কে বাবা? বাবা দরজার কাছে যেতেই প্রশ্ন করলাম। তুই চিনিস হয়তো রিয়ানকে, তোদের স্কুলেই পড়ত। আরও কয়েকবার বিয়ের জন্য লোক পাঠিয়েছিল আগে, তখন তুই না বলে দিয়েছিলি। তবে ছেলেটা ভালো মা, আমি খোঁজ নিয়েছি। ভালো জব করে, উচ্চ শিক্ষিত, বেশ অবস্থাপন্ন। বাবা চলে গেলেন। রিয়ানের কথা এতদিন মনেই পড়েনি। রিয়ানের নামটা শুনে হুট করেই একটা কথা মনে চলে এলো। আমাকে বিয়ে করার জন্য এসব রিয়ান করেনি তো? আমাকে বিয়ে করার কম চেষ্টা তো করেনি সে।
সেই স্কুল জীবন থেকে আমার পেছনে পড়ে আছে। রিয়ানের উৎপাত শুরু হয় আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি। ও তখন দশম শ্রেণীর ছাত্র। ক্লাস শুরু হওয়ার আগে, টিফিন পিরিয়ডে, ছুটির পর আমাকে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে থাকত। তখন থেকেই ওকে আমি বখাটের তালিকায় ফেলে রেখেছি। প্রায় সকালেই আমি স্কুলে যাওয়ার পথে ওকে দেখতাম দাঁড়িয়ে আছে। আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করত। আমি কখনো সেসবে পাত্তা দেইনি। সে প্রেম নিবেদনের জন্য কত প্রকার উপায় আওড়িয়েছে তার ইয়ত্তা নেই। আমি সেসবে কর্ণপাত বা দৃষ্টিপাত তো করিনি, বরং চরম বিরক্তি নিয়ে রিয়ানকে উগ্র আর বকে যাওয়া ভেবেই এসেছি। রিয়ান স্কুলের গণ্ডি পেরুনোর পরও আমার পথে দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়ে থাকত আর আমার কাছে নিজেকে বিরক্তিভাজন করে তুলত। ওর কত শত চিঠি আর উপহার আমি অগ্রাহ্য করেছি, ফেলে দিয়েছি, তার হিসাব নেই। তবুও ও আগ্রহ হারায়নি। অন্য কেউ হলে মুষড়ে পড়ত। ওকে দেখতাম দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাকে মুগ্ধ করতে চাইত। এতে বরং হিতে বিপরীতই হতো বারংবার। আমার স্কুলজীবন প্রায় শেষের পথে। সামনে এসএসসি। তাই প্রাণপণ চেষ্টায় আছি ভালো ফলাফলের। প্রাইভেট কোচিংয়ে সব গ্রোগ্রাসে গিলছি। খুব সকালে প্রাইভেটের জন্য বের হতাম। সেদিনও বের হয়েছিলাম। রাস্তায় রিয়ানকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। রিয়ান দাঁড় করালো আমাকে। কিছু কথা ছিল। আমার দেরি হয়ে যাচ্ছে, পথ ছাড়ুন। ঝিনুক, একটা মানুষকে কতটা ইগনোর করা যায় বলো তো? এতটা কষ্ট কিভাবে দিতে পারো তুমি? আমার কথাগুলো তোমাকে কেন কখনো উঠে পারে না? দেখুন, আপনার এসব কথার কোনো মূল্য পাবেন না আমার কাছে। নিষ্ফল আবেদন। তার চেয়ে পড়াশোনায় মন দিন। প্রজাপতি আপনার পেছনে ছুটবে। শুধু শুধু নিজেকে কারো চোখের কাটা কেন করছেন? তুমি কি কখনোই আমাকে বুঝবে না? চেষ্টাও করব না। সরে দাঁড়ান। আমার প্রাইভেটের সময় চলে যাচ্ছে। সামনে যাওয়ার জন্য পা ফেলতেই রিয়ান আমার হাত চেপে ধরে। প্রচণ্ড রাগ এসে জমে আমার মাথায়। ওর হাতটা বেশ জোরেই ঝটকা দিলাম। এত দুঃসাহস হয় কি আপনার আমার হাত ধরার মতো? সরি ঝিনুক, আমি আর নিতে পারছি না। নেক্সট টাইম আপনি আর আমার সামনে আসবেন না। একটা কথা শুনে রাখুন, এই মুহূর্ত থেকে আপনাকে আমি ঘৃণা করি। আমার দৃষ্টিসীমার বাইরে থাকবেন আপনি। এরপর থেকে রিয়ানকে আমি আর দেখিনি। তবে ওর লেখা চিঠি ঠিকই পেতাম। সেগুলো আগের মতোই জায়গা করে নিত ডাস্টবিনে। আমার সামনে না আসলেও রিয়ান ঠিকই আমাকে ফলো করত, তা বেশ বুঝতাম। বিয়ের জন্য বেশ কয়েকবার বাড়িতে প্রপোজ করেছে। বাবাকে কনভিন্স করার কত চেষ্টা করেছে। কিন্তু ওর কথা উঠলেই আমি বরাবর একবাক্যে নাকচ করেছি। বাবাও আমার মতকে প্রাধান্য দিয়েছেন। সেই রিয়ানের কথা বাবার মুখে শুনে কেন যেন মনে হলো আমাকে নিরুপায় করে বিয়ে করার জন্য এটা ওরই তৈরি ফাঁদ। আমি নীরব রইলাম। এ ব্যাপারে মুখ খুলিনি একবারও। বিয়ের প্রস্তাব আসায় মা সবচেয়ে খুশি। অবশেষে তার মেয়ের একটা গতি হতে চলেছে ভেবে। তুমি ওদের সাথে কথা বলছো না কেন? এত কি ভাবছো এখনো? সব জেনে শুনে ওরা মেয়ে নিতে চায়, এখনো এমন ধ্যান ধরে বসে আছো কেন? সবই তো ঠিক আছে, এখনো বিলম্ব কিসের? মেয়ের কপালটা এবার তাহলে খুলল বলে আর কেউ কটু কথা শোনাতে পারবে না। বাবা মায়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। মায়ের কথাগুলো শুনে রুমে ঢুকলাম। এত খুশি হওয়ার কিছু হয়নি এখনো মা। আমি তো এখনো আমার মতো জানাইনি। তোর আবার কি মতো? বারে আমার মতো না নিয়েই বিয়ে দিয়ে দেবে? তুই এখনো বেঁকে বসবি সেরকম কিছু ভেবে থাকলে মাথা ঝেড়ে ঝেড়ে ফেল ওসব। এখন আর রংঢং করার সময় না। তাই বলে নিজের সম্মান নিজেই নিলামে তুলব? আমার আত্মসম্মান বলে কি কিছুই নেই?
এখানে আবার সম্মানের কথা এলো কোথা থেকে? আর তা যদি বলিস ছেলে তো তোকে সম্মান দিয়েই ঘরে তুলতে চাচ্ছে। সম্মান দিচ্ছে না মা, অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। কার কেই বা বলতে পারে? হয়তো আমার এই অবস্থার জন্য সে দায়ী নয়। মানে? সে দায়ী মানে? কি বলতে চাচ্ছিস তুই ঝিনুক? ও আমাকে সেই স্কুল জীবন থেকে বিরক্ত করে আসছে। বিয়ে করতে চেয়েও প্রত্যাখ্যাত হয়েছে। সে রাগ থেকেই আমার সাথে। থামো তুই। যা নয় তাই বলছিস। ও এমন কিছু করলে আর বিয়ে করতে চাইতো না। তোকে ভালোবাসে বলেই এই দুর্দিনে পাশে দাঁড়াতে চাচ্ছে। তুই সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে চাচ্ছিস। মা বজ্রকণ্ঠে বলে উঠলেন। আমরা সবসময় যা দেখি সেটাই কি সত্যি মা? আমরা যা ভাবি সেটাও সত্যি হয় না ঝিনুক। তোর কাছে কি এমন কোনো কারণ আছে ওকে সন্দেহ করার? না বাবা। তবে ওর আমার ওপর একটা ক্ষোভ আছে সেটা তো বুঝতে পারি। অনুমানের বসে কিছু বলা ঠিক না মা। এর এখানে বিয়ে হলে আমি ভালো বই খারাপ কিছু দেখছি না। সবার যাতে মঙ্গল হয় সেটাই করা উচিত আমাদের। তুই বিয়ে করে নিলে সব অপমান থেকে মুক্তি পাবি। কেউ তোর দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আর তাছাড়াও ঝুমুরের কথাও তো ভাবতে হবে আমাদের। এইসব ঘটনার জন্য ওর ভবিষ্যৎ ও নষ্ট হওয়ার পথে। তুই বা এভাবে কতদিন থাকবি? তোর ও একটা গতি হওয়া দরকার। তোর সবকিছুতেই বাড়াবাড়ি। এখনো বিয়ের জন্য আপত্তি করা তোর কেমন ধারা ভাবনা বুঝি না। এখনো এত কিছু বিবেচনা করার সময় আছে নাকি? এটাই আসল কথা মা। আমি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছি। আমাকে ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচো। তোমার ছোট মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে না। ভেবো না। বাবা তুমি ওদের সাথে কথা বলো। খুব শীঘ্রই মুক্তি পাবে তোমরা। রুম থেকে বেরিয়ে এলাম। বাবা ডেকেছিলেন পেছনে থেকে আমি আর দাঁড়াইনি। বাবা আর ঝুমুর বেশ কয়েকবার খেতে ডাকলেন। আমার খিদে নেই বলে বসে রইলাম। কিছুক্ষণ পর বাবা খাবার প্লেট নিয়ে রুমে এলেন। তুই না খেলে আমি কি করে খাবো মা? আমার খিদে নেই বাবা। খাবার নিয়ে যাও। রাগ করেছিস আমার ওপর? আমি কি সে অবস্থায় আছি নাকি বাবা যে রাগ করব? ওভাবে বলিস না মা। যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে। তা করো। তোমাদের যা ভালো মনে হয় করো। আমি তো আর বাধা দিব না। কিন্তু তুই যে আমাদের সাথে রাগ করে আছিস মা? আমি কারো সাথে রেগে নেই বাবা। ভাগ্য যখন আমার প্রতি বিমুখ তখন তার ভার আমি অন্যদের ওপর কেন চাপাবো? তুই এখন বুঝবি না। একদিন ঠিক বুঝবি এই সিদ্ধান্ত তোর জীবনে কত পরিবর্তন আনবে। সেদিন আর কারো প্রতি তোর কোনো অভিযোগ থাকবে না। রোদের উত্তাপ যখন তোর স্যাঁতস্যাঁত নেতিয়ে পড়া জীবনকে আনন্দময়ী করে তুলবে তখন তোর সব অনুযোগ উবে যাবে দেখে নিস। হয়তো বা এই সিদ্ধান্তই তোকে বুঝিয়ে দেবে পৃথিবীর সব কটা পুরুষ এক নয়। তুমি এখন যাও বাবা। আমার মাথা ধরেছে। আমি একটু ঘুমাবো। বাবা খাবারটা ঢাকা দিয়ে রেখে গেলেন। আজ তারও খাওয়া হবে না আমি জানি। এই দুর্ঘটনায় আমার পড়াশোনায় ভাটা পড়েছে। বইগুলো আর ছুঁয়েও দেখা হয় না। মাপজোখের মিটার ইঞ্চির স্কেলটা অনাদরে পড়ে আছে একপাশে। তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা চলেই এসেছে। আমার আর পরীক্ষায় বসা হলো না ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই সময়টায় কত ব্যস্ততা থাকত। আর এখন সময় কাটে ঘড়ির কাঁটার পর্যাবৃত্ত গতি দেখে। সময়ের কি অপরূপ প্রতিদান। বিয়ের কথা মনে হলেই মনটা ভার হয়ে যায়। একে তো পুরুষদের ওপর মন বিষিয়ে আছে, তার ওপর রিয়ানের সাথে বাধা পড়তে হবে ভেবে কষ্টটা বেড়ে যাচ্ছে। হাজার চেষ্টা করেও রিয়ানের জন্য মনের কোণেও কখনো কোনো ফিলিংস আসেনি আমার। অথচ আমাকে এখন তারই মুখাপেক্ষী হয়ে বাঁচতে হবে।
এর চেয়ে কঠিন কাজ আর কি বা হতে পারে। আপা, শুনেছিস তোর বিয়ের ডেট তো ফিক্সড হয়ে গেছে? আচ্ছা। কি আচ্ছা? তুই খুশি না? আমার খুশি না হয়ে উপায় আছে? আমি খুব খুশি। তুই এই বিয়েটাতে তোর মতো নেই তাই না রে আপা? ধর্ষিতাদের আবার ওতো মতো থাকে নাকি বোকা? যাতে সবার মঙ্গল সেটাই করতে হয়। আমার কথা শুনে ঝুমুর চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমিও জানালা দিয়ে বাইরে মুখ করে তাকিয়ে রইলাম। বিয়ে বোধহয় সব মেয়েদের জন্যই স্পেশাল কোনো ব্যাপার। ফ্রেন্ডসদের বিয়েতে কত শত প্ল্যানিং, কত ইচ্ছের সমারোহ, কত স্বপ্নলোকের হাতছানি দেখতাম। আর আমার বেলায় সব যেন উল্টো পথে চলছে। চারদিকে শুধু আমি কণ্টকসজ্জাই দেখতে পাচ্ছি। জীবন এত বিষাক্ত হতে পারে জানা ছিল না। 7 দিন পর বিয়ে। সবাইকে তো দাওয়াত দেওয়া শুরু করা দরকার। খাবার টেবিলে কথা উঠালেন মা। লোক হাসাতে চাও নাকি মা? তোর দেখি সবকিছুতেই সমস্যা। লোক হাসানোর কি দেখলি এখানে? একে তো দিচ্ছ ধর্ষিতা মেয়ের বিয়ে, তার বিয়েতে আবার লোক দাওয়াত করাটা লোক হাসানো নয় তো কি? তুমি বলতে পারবে মা যে লোকগুলো বিয়েতে আসবে তারা আর চোখে দেখবে না আমাকে? নিজেদের মধ্যে আমাকে নিয়ে কানাঘুষা করবে না? বরপক্ষের সামনে অতি সন্তর্পণে আমার প্রতি করুণা দেখানোর ভাব করে বরপক্ষের কানে আমার ঘটনা আবার বর্ণনা করবে না? তাই বলে কাউকে জানাবো না? জানতে কারোই বাকি থাকবে না মা। আমি এখনো এ গ্রামের সবার গল্প করার উপকরণ। কেউ আমাকে পুরনো টপিক হতে দেয়নি এখনো। আত্মীয়স্বজন কেউ আসবে না বিয়েতে? এ আবার হয় নাকি? তা তোমার ইচ্ছে। তবে এই বিয়েতে আমি কোনো আড়ম্বর চাই না। তুই যখন চাস না তখন হবে না কোনো অনুষ্ঠান। তবে তোর কোনো বন্ধুবান্ধবও আসবে না? যারা আমার ভালো চায় তারা দূর থেকেই শুভকামনা জানাবে। শুধু শুধু এই রঙ্গমঞ্চে টেনে এনে লাভ নেই। আর এত মানুষের করুণা ভরা চোখ আমাকে দেখুক আমি সেটা চাই না। যাদের না বললেই নয় তাদের বলো। নিজের আত্মীয় পরিজনের মধ্যেই অনেকে আমার এহেন পরিস্থিতিতে অনেক খুশি হয়েছিল। যারা ঠিক আমার সফলতা মেনে নিতে পারেনি, তাদের অনেকের মুখই আবার কালো হয়ে গেল। একদম নিকটবর্তী আত্মীয়স্বজনরা আসা শুরু করেছে। সবাই যে আমার হেটার্স তেমনটা না। অধিকাংশই আমার হিতাকাঙ্ক্ষী। অনেকেই মন থেকে খুশি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন। বিয়ের প্রস্তাব থেকে বিয়ের ডেট করা পর্যন্ত ও বাড়ির কেউ আমাকে দেখতে চায়নি। আমাকেও বিরক্তি নিয়ে কারো বসতে হয়নি। রিয়ানকে আমি দেখিনি 5 বছর হয়ে এলো। দেখার ইচ্ছেও যে আছে তেমনও নয়। আমার কেবলই মনে হতে থাকে রিয়ানই আছে এসবের পেছনে। যদিও এর পক্ষে আমি কোনো জুৎসই যুক্তি দাঁড় করাতে পারিনি। তবুও মনকে তো বুঝানো যায় না। ওর প্রতি প্রথম থেকেই আমি নেগেটিভ ধারণা পুষে রেখেছি। তাই এবারও ওকেই দায়ী মনে হচ্ছে। বিয়ের দিনটা ক্রমেই এগিয়ে আসছে। আর আমার ভেতরে বাড়ছে অস্থিরতা। বিয়ের পর ও বাড়িতে থাকব কেমন করে, মানাতে পারব তো? সবচেয়ে বড় কথা রিয়ানের কোরতলে পড়তে যাচ্ছি আমি। রিয়ানের সাথে এক ছাদের নিচে একই রুম শেয়ার করতে হবে ভেবেই বুকের ভেতরটা তোলপাড় হচ্ছে। কে জানে আরও কি দুর্বিষহ দিন অপেক্ষা করছে আমার জন্য। সময়ের স্রোত এনে বিয়ের দিনে দাঁড় করালো। ও বাড়ি থেকেও গুটি কয়েক লোকজন এসেছে। প্রচণ্ড উৎকণ্ঠা আর একবুক বিমুখতা নিয়েই বিয়ে হয়ে গেল আমার। চলে যাওয়ার সময় সব ক্ষোভ, রাগ, কষ্ট, অভিমান কান্না হয়ে বের হয়ে এলো। বাবার বুকে মাথা রেখে সব উগরে দিলাম কান্নার সাথে। বিদায় অবধি রিয়ান আমার দৃষ্টিগোচর হল না। বিদায়কালেও দেখলাম না ওকে। যে গাড়িতে করে আমাকে নেওয়া হচ্ছে সেটাতে রিয়ানের ছোট বোন, ওর দুলা ভাই, আর 2 জন কাজিন বসেছে। রিয়ান আসেনি। রিয়ানকে দেখার জন্য কেমন যেন একটা কৌতূহল বোধ হচ্ছে।
কেন জানি না, রিয়ানের বাড়িতে আমার জীবনটা যে নিষ্কণ্টক কাটবে না তা বাড়িতে পা দিয়েই বুঝতে পারলাম। রিয়ানের মা আমাকে দরজা থেকে বরণ করতে আসলেন না। রিয়ানের বাবা আরও দু একজন অনেকবার বলার পরও সে তার রুম থেকে বেরুল না। রিয়ানের বড় বোনও মুখ ঝামটে চলে গেল বরণ করার প্রস্তাবে। রিয়ান আমার হাত ধরে বাড়িতে ঢুকাল। এতক্ষণে ও সদর দরজায় এসে মা বোনের মান অভিমানের জন্য আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই হাত ধরে ঘরে ঢুকাল। 5 বছরে রিয়ান কতটা বদলে গেছে দেখে আমি তার দিকে তাকিয়ে রইলাম। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, চেহারায় কেমন গম্ভীরতা এসেছে, জিম করা বডি ফিটনেস, চোখ ধাঁধানো। রিয়া, তুই ঝিনুককে নিয়ে রুমে দিয়ে আয়, ও রেস্ট নিক। রিয়ানের বাবা ওর ছোট বোনকে বললেন। রিয়া আমাকে নিয়ে দুতলায় উঠে এলো। রিয়ানদের বাড়িটা বেশ বড় আর ডুপ্লেক্স। ওদের অবস্থা আসবাবের আভিজাত্যই জানান দিচ্ছে। রিয়ানের রুমটাও বেশ বড় আর বেশ পরিপাটি। দরজা দিয়ে ঢুকতেই সোফা চোখে পড়ল, দেয়ালে এলইডি টিভি, বেশ বড় বুক শেলফ মাঝে বসিয়ে ভেতরের বিছানাকে আড়াল করা হয়েছে। বুক শেলফ পেরিয়ে ঢুকতেই বিছানার পাশে বিশাল আয়না চোখে পড়ল। কাভার, কর্নার রেকে নানারকম শোপিস, সবকিছু বেশ ছিমছাম। রিয়া আমাকে রুমে বসিয়ে চলে গেল। বাড়িতে ঢুকতেই রিয়ান মা আর বোনের আচরণ আমার মনটাকে আরো ভারী করে তুলেছে। আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো গায়ের বেনারসিটা আমাকে বউ সাজিয়ে উপহাস করছে। সাজগোছে মোটেই রাজি ছিলাম না আমি। কাজিনরা জোর করেই সাজিয়ে দিয়েছে। এখন কেন যেন অসহ্য লাগছে। লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখলাম রিয়া বসে আছে। তোমার খাবার নিয়ে এসেছি ভাবি, খেয়ে নিবে এসো। আমার খেতে ইচ্ছে করছে না রিয়া, তুমি খাবারটা নিয়ে যাও। খেতে ইচ্ছে করছে না বললেই হবে? সারাদিন যে তুমি কিছু খাওনি সে কথা কিন্তু আমি জানি। খেয়ে নাও। আর তুমি খাওনি সেটা শুনলে ভাইয়া ও রাগ করবে। রিয়ার জোড়া জুড়িতে অল্প একটু খাবার মুখে দিলাম। বাড়ির কথা খুব মনে পড়ছে, কিন্তু ফোন ইউজ করা ছেড়ে দিয়েছি সে ঘটনার পর থেকে। ফোন নিয়েও আসিনি। বাবার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। বাড়িতে কল করে একটু কথা বলে নাও। রিয়ান কখন রুমে এসেছে টের পাইনি। ওর ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল। রিয়ানকে দেখে শরীরটা কেমন অসাড় হয়ে গেল। হেজিটেট হচ্ছে ভীষণ। নড়াচড়া করার ও শক্তি পাচ্ছি না যেন। কি হলো নাও, কল করো। লাগবে না বলেই উঠতে যাচ্ছিলাম। বসো এখানে, কিছু কথা আছে আমার। আমারও কিছু কথা। আমি জানি তুমি কি বলবে। তুমি আমাকে বর হিসেবে মানতে পারবে না। এসবই তো। ওসব নিয়ে ভেবো না। আমি তোমার কাছে কোনো অধিকার চাইতে বিয়ে করিনি। আমি তোমার কাছেও যাব না। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমাকে দয়াই বা কেন করতে গেলেন? আপনাকে তো আমি অনেক অপমান করেছি। তারপরও আমাকে বিয়ে করার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? আপনাকে বারবার রিজেক্ট করেছিলাম বলে কি আমাকে নিরুপায় করে নিজের কার্য হাসিল করলেন? তুমি মিন করলে তোমার সাথে যা হয়েছে তা আমি ঘটিয়েছি? হতেই পারে। রিয়ান বেশ উচ্চ শব্দে হেসে উঠল। বেশ বলেছ। তোমার অনুমান মন্দ না। সে যাই হোক, মা আর বড় আপা একটু রেগে আছে বুঝতেই হয়তো পেরেছ। ওরা যদি তোমাকে কিছু বলে তুমি ওদের কিছু বলো না। যা বলার আমি বলবো। আর আমাকে তো ঢাকায় চলে যেতে হবে 2-3 দিন বাদে। তুমি কি এখানে থাকবে নাকি আমার সাথে ঢাকায় যাবে? ভয় নেই, এখানে থাকো বা ঢাকায়, তোমার ওপর আমি কোনো জোর খাটাবো না। তোমার অস্বস্তি হচ্ছে জানি, যাকে তোমার সহ্যই হতো না তাকে বর বলে মেনে নিতে।
তবে তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি। তুমি শুয়ে পড়ো। আমি সোফাতেই শুয়ে পড়ছি। তোমাকে আমার সাথে বেড শেয়ার করতে হবে না। রিয়ান সোফাতে চলে গেল। রিয়ানের কথাগুলো আমার কাছে যে খুব ভালো ঠেকল তেমনটা নয়। মনে হচ্ছে নিজেকে মহৎ প্রমাণ করার জন্য এসব বলে গেল। তাতে আমার কি? ওর প্রতি আগেও ফিলিংস ছিল না, এখনো নেই। আমিও শুয়ে পড়লাম। তবে ঘুম এলো না। সব ঘটনা একে একে মনে পড়তে লাগল। সেদিন সন্ধ্যার আগের জীবন আর সন্ধ্যার পরের জীবন নিয়েও ভাবলাম। কি থেকে কি হয়ে গেল। স্বপ্নেও কখনো রিয়ানের ঘরে আমি থাকব সেটা ভাবিনি। আর আজ ভোরের দিকে চোখ লেগে এলো। রিয়ার ডাকে ঘুম ভাঙল। বেলা প্রায় 10টা। একটু ইতস্তত করলাম। এত বেলা করে ঘুমানোয়। রিয়া আশ্বাস দিল তাতে কি হয়েছে, ফ্রেশ হয়ে নিচে যেতে। সবাই নাকি আমার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে। কেউ খাওয়া শুরু করেনি। এসো মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রিয়ানের বাবা তার পাশের চেয়ারটায় আমাকে বসতে বললেন। চেয়ার টেনে বসে আর চোখে সবাইকেই দেখে নিলাম। এখানে আমাকে দেখে সবাই যে খুশি বা সবাই যে আমার প্রতি আন্তরিক না তা বেশ বুঝে গেছি। বিশেষ করে রিয়ানের মা আর ওর বড় বোনের মুখের ভঙ্গিমা দেখে বুঝলাম তারা আমার ওপর বড় বিরক্ত। শোনো ঝিনুকে বাড়িতে কেউ এত বেলা করে ঘুমায় না। পরদিন থেকে সেটা একটু মাথায় রেখো। তোমার একার জন্য এতগুলো মানুষ এখনো না খেয়ে বসে আছে। এত বেলা করে ঘুম থেকে উঠা কেমন অভ্যাস? বিবেচনাহীন কাজ কারবার। বিরক্তি নিয়ে কথাগুলো আমার প্রতি ছুড়ে দিলেন রিয়ানের বোন। ওদের আবার বিবেচনাবোধ থাকলে তো খাওয়ার সময় এত কথা কেন? আর ঝিনুক না হয় একটু বেলা করেই ঘুমিয়েছে। মেয়েটা এখানে নতুন। তাছাড়াও কালকে সারাদিন তো কম ধকল যায়নি। এত কথা বলার কিছু হয়নি এসব নিয়ে। খাওয়া শেষ করো সবাই। কেঁদো না মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর কেঁদে কি হবে বলো? প্লিজ চুপ করো, শান্ত হও একটু। আমার গয়নাগুলো রিয়ানের মায়ের কাছে রাখতে আসছিলাম। ওনার কান্নার শব্দ শুনে বাইরেই দাঁড়িয়ে পড়লাম। ভেতরে আপুও আছেন কথা শুনে বুঝলাম। তুই আমাকে শান্ত হতে বলছিস? আমার একমাত্র ছেলের এত বড় সর্বনাশ হওয়ার পরও আমার ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ভালো ঘরের একটা ভালো মেয়েকে বউ করে নিয়ে আসব। আমার ছেলের কপালে কিনা এইরকম একটা নষ্টা মেয়ে জুটল। আমার ছেলের জীবনটাই তো শেষ হয়ে গেল। আর তুই আমাকে শান্ত হতে বলছিস? কি করবে মা? তোমার ছেলের ভাগ্যই খারাপ। না হলে এমন ভীমরতি হয় নাকি? এমন মেয়েকে বিয়ে করার জন্য জেদ ধরে কেউ? মায়াবিনী। আমার ছেলেটার মাথা খেয়েছে। উদ্ধার হওয়ার জন্য আমার ছেলেকে ব্যবহার করেছে। ওর বাবা মাকেও বলিহারি। নিজেদের এই কল্পকিনী মেয়েকে আমার ভাইটার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। এমন মেয়েকে কেই বা বিয়ে করবে? আমার ভাইটাকে কিভাবে যে ওরা বশ করল। অনেক চালাকি জানে ওরা। নষ্টা মেয়েকে আমার ভাইয়ের কাছে নয়তো গছাতো কি করে? আমি আর দাঁড়াতে পারলাম না। এসব শুনে খুব কান্না পাচ্ছে। আমি তো ইচ্ছে করে এই বিয়ে করিনি। আমার মতো ছিল না এই বিয়েতে। আমার বাবা মাকে নিয়ে এতগুলো কথা। আমার বাবা মা তো বিয়ের জন্য ওর কাছে আসেনি। ওরাই তো বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে আমাকে আর আমার বাবা মাকে নিয়ে এসব কথা ওরা বলছে কি করে? ঘুরে দাঁড়াতেই কারো সাথে ধাক্কা লাগলো আমার। তাকিয়ে দেখলাম রিয়ান দাঁড়িয়ে আছে। ভেতরের কথাগুলো শুনে ততক্ষণে আমি কান্না শুরু করেছি। রিয়ান আকুল হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি রুমে চলে আসি।
বিছানায় মুখ গুজে কান্না করতে থাকি। এতগুলো কথা আমাকে নিয়ে কেন বলল ওরা? আমি তো ইচ্ছে করে ওদের ছেলের জীবনে আসিনি। আমাকে বারবার নষ্টা বলছিল। আমি কি নিজে নষ্ট হয়েছি? নাকি এতে আমার কোনো দোষ ছিল? তাহলে আমাকে এত কথা কেন শুনতে হবে? কাঁধে কারো স্পর্শ পেলাম। তাতে যেন আমার কান্না আরো বেড়ে গেল। আমি বালিশে মুখ গুজেই রইলাম। আমার কোনো হেরফের না দেখে একটানে আমাকে উঠিয়ে ফেলল। কি হয়েছে ঝিনুক? তুমি কাঁদছ কেন? ছাড়ুন আমাকে। ছুবেন না একদম। সরি। কিন্তু তুমি কাঁদছ কেন সেটা তো বলো প্লিজ। আপনি যান এখান থেকে। চলে যাব। তার আগে বলো তুমি কাঁদছ কেন? কেউ তোমাকে কিছু বলেছে? আমি একটু একা থাকতে চাই। দয়া করুন আমার ওপর। আসুন এখন। তোমার যেহেতু মন খারাপ তাই খুব জটিল কোনো বই না পড়ে মজার কোনো বই পড়ো। এতে মন ভালো হয়ে যাবে। সোফায় বসতে বসতে বলল রিয়ান। সারাদিন ঘর অন্ধকার করে শুয়েছিলাম। কিছু খাওয়াও হয়নি। খিদেও পায়নি। রিয়া রুমে খাবার দিয়ে গেছে। খাবারটা অনাদরেই ঢাকা দিয়ে রাখা। আর শুয়ে থাকতে ভালো লাগছিল না বলে উঠে রিয়ানের বইয়ের সংগ্রহ দেখছিলাম। ছোটখাটো একটা লাইব্রেরিই বলা চলে। ভৌতিক থেকে শুরু করে প্রেম, সব ধরনের বই আছে এখানে। চোখের বালি, অপেক্ষা, বহুব্রীহি, শেষ বসন্ত, নবনী, অনন্ত অম্বরে বইগুলো রেক থেকে বের করে সোফায় এসে বসলাম। কোনটা পড়ব ভাবছিলাম। রিয়ানও এসে বসল। আমি রেফার করব তুমি বহুব্রীহি বইটা পড়ো। ভালো লাগবে। হুমায়ুন স্যার এখানে খুব অদ্ভুত এবং মজার কিছু চরিত্র তুলে ধরেছেন। আমি তার কোনো কথার জবাব দিলাম না। তুমি সারাদিন কিছু খাওনি। খারাপ লাগছে না? না। খাবারটা বোধহয় দেখো নি। দেখলে তোমার খেতে ইচ্ছে হতো। বাদাম তরকারি ছিল দুপুরের মেনুতে। এবার আমি তার দিকে তাকালাম। আমার বাদাম তরকারি পছন্দ সেটা কি সে জানে? তোমার পছন্দ বলেই রান্না করতে বলেছিলাম। কিন্তু তুমি তো খেলেই না। আমার খুব জানতে ইচ্ছে হলো উনি কিভাবে জানলেন, তবে তাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে না। বহুব্রীহি বইটা পড়তে শুরু করলাম। কফি খাবে? কড়া করে এক মগ কফি খেলে ফ্রেশ লাগবে। খাবে? ঠিক আছে। তাহলে তুমি পড়ো। আমি কফি বানিয়ে নিয়ে আসছি। কফিটা আমি খুব ভালো বানাই। বলেই সে বেরিয়ে গেল। বই পড়ার এক ফাঁকে দরজার দিকে চোখ গেল। একজন একজোড়া ছোট চোখে আমাকে দেখছে। দরজার আড়ালে দাঁড়িয়ে। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমার কাছে এসো। 3-4 বছরের ছোট একটা ফুটফুটে মেয়ে উকি দিয়ে দাঁড়িয়েছিল। আমি ডাকতেই ছুটে চলে যাচ্ছিল। কি ভেবে যেন আবার দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে এলো আমার দিকে। নাম কি তোমার? রাহা। বাহ, বেশ সুন্দর নাম তো। তোমার নামটা কে রেখেছে? রাঙ্গা মামা রেখেছে। আচ্ছা। তুমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে দেখছিলাম। তাই? তোমার কি মন খারাপ? এই চকোলেটটা খাও। তোমার মন ভালো হয়ে যাবে। পিচ্ছিটা আমার দিকে একটা কিটক্যাট চকোলেট এগিয়ে দিল। আমার কেন যেন খুব ভালো লাগল। চকোলেটটা ওর হাত থেকে নেওয়ার সে ও মহা খুশি। থ্যাঙ্কস ডিয়ার। আচ্ছা, তোমাকে কে বলল যে আমার মন খারাপ? ওয়েলকাম। তুমি কান্না করছিলে আমি দেখেছি। রাঙ্গা মামার সাথে তোমার ঝগড়া হয়েছে? মামা কি তোমাকে বকেছে? রাঙ্গা মামার ও মন খারাপ ছিল। ছাদে গিয়ে বসেছিল। বুঝলাম ও রিয়ানের কথা বলছে। মানে ও রিয়ানের ভাগ্নি। তোমার কি মন ভালো হয়েছে?
আমাকে যখন আম্মু বকে আমারও কান্না পায়। তখন রাঙ্গা মামা আমাকে চকোলেট কিনে দেয়। হ্যাঁ বাবা, আমার মন ভালো হয়ে গেছে। তুমি এসো তো আমার কাছে। ওকে কোলে বসিয়ে গালে চুমু দিলাম। ও আমাকে অনুসরণ করে গালে চুমু বসিয়ে দিল। রাহা, রিয়ানের বোনের চিৎকারে হকচকিয়ে উঠলাম দুজনই। রিয়ানের বোন রাগী চোখে তাকিয়ে আছে। তুমি এখানে কি করছো? তোমাকে নিষেধ করা হয়েছিল তো এখানে আসতে? চলো নিচে চলো এখনই। তুমি যাও আম্মু, আমি পড়ে যাব। উনি রাহার হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। রাহাকে বলতে শুনলাম এই ঘরে তুমি আর একদম আসবে না। এই মেয়ের সাথে একদমই মিশবে না। আর যদি দেখেছি তুমি মার খাবে আমার হাতে। আমার চোখে পানি চলে এলো। এতটুকু মেয়ে এসবের বুঝেই বাকি? আমি কি এতই খারাপ? রিয়ান কফি নিয়ে রুমে ঢুকল। আমার দিকে কফির মগ এগিয়ে দিল। আমার এখন আর কফি খেতে ইচ্ছে করছে না। সেটা রিয়ানকে বলতেও ইচ্ছে করছে না। এক চুমুক খেয়ে মগটা নামিয়ে রাখলাম। কেমন হয়েছে? ভালো। তোমার মন খারাপ কি কিছুটা কমেছে? আমার মন খারাপ হয় না। তো কাঁদছিলে কেন? ইচ্ছে হয়েছিল তাই। আমাকে বলতে চাচ্ছ না? না, আমাকে করুণা করার কোনো দরকার নেই। আর আপনার মহৎ সাজারও দরকার নেই। আপনার ভালো মানুষই করে আমাকে বিয়ে করারও দরকার ছিল না। আমি তোমাকে করুণা করছি কে বলল? তা নয়তো কি? আপনি আমাকে কেন বিয়ে করলেন? এর চেয়ে হাজারগুণ ভালো কাউকে বিয়ে করতে পারতেন। পবিত্র, নিষ্কলঙ্ক কাউকে বিয়ে করতেন। আমাকে বিয়ে করে নিজের জীবন দুর্বিষহ করতে গেলেন কেন? এসব কি বলছো ঝিনুক? আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসি বলেই বিয়ে করেছি। তোমাকে আগেও যেমন ভালোবাসতাম এখনও তাই বাসি। তোমাকে ভালো সময় ভালোবাসবো আর খারাপ সময়ে মুখ ঘুরিয়ে নেব এমনটা কেন হবে? তুমি সেদিন বলেছিলে না ওই ঘটনার সাথে আমার যোগসূত্র আছে কিনা? তোমাকে পাওয়ার জন্য সব করতে রাজি ছিলাম আমি। তোমাকে পাওয়ার তীব্র ঝোঁকের মাথায় ওমন কোনো অনর্থ ঘটানোর কিঞ্চিত সম্ভাবনা ছিল। তবে শেষ অবধি পারতাম কিনা বলতে পারছি না। তুমি কিন্তু আসল কথাটা এখনো বলছো না। কাঁদছিলে কেন? ইচ্ছে হয়েছিল বলে। কেন আমি কি কাঁদতে পারবো না? তা পারো। তবে সেটা আমার পছন্দ নয়। আমি কোনো কালেই কারো পছন্দ অপছন্দের ধার ধারি না। তা আমার চেয়ে ভালো কে জানে। আচ্ছা যাই হোক, তুমি কি ঠিক করলে? এখানে থাকবে নাকি আমার সাথে যাবে? কালকে তো বৌভাত। আমি পরশুদিন চলে যাব। আমি এখানেই থাকব। আর বৌভাতের অনুষ্ঠান করার খুব কি দরকার ছিল? আমার ওয়াইফকে আমি সবার সাথে পরিচয় করাবো না? না করালেই ভালো হতো। বেশিরভাগ লোকই কালকে আপনার কপাল খারাপ সেটা নিয়ে আফসোস করবে। মনে মনে টিপ্পনি কাটবে। সামনেও হয়তো বলতে পারে। আর চোখে দেখবে সবাই। আর আমাকে নিয়ে তো যা ভাবার ভাববেই। এসবের কি খুব দরকার ছিল? হ্যাঁ ছিল। শোন ঝিনুক, যারা মন্দ ভাবার তারা ভালোতেই মন্দ খুঁজবে। আর তুমি তো কোনো অন্যায় করনি যে তোমাকে লুকিয়ে থাকতে হবে। আমি তোমাকে সসম্মানে গ্রহণ করেছি, সবাইকে সেটাই জানাবো। কেউ যেন আর তোমার দিকে আর চোখে তাকাতে না পারে। চাইলেই কি সব হয়? আমার জীবন থেকে এত সহজে মেঘ কাটবে না। খুব শীঘ্রই কাটবে। রিয়ানের সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। অন্য কেউ হলেও ভালো লাগতো না। আমার আসলে এখন কোনো পুরুষকেই সহ্য হয় না। ঝিনুক কথা বলো। রিয়ান ওর ফোনটা এগিয়ে দিল আমার দিকে। কে? বাবা। তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা। তুমি কেমন আছো? ঝুমুর আর মা কেমন আছে?
আমরা ভালো আছি। তোর ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই তোর সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ বাবা, ওরা সবাই খুব ভালো। আমি খুব ভালো আছি। তোমরা কালকে আসবে? হ্যাঁ, তোর শ্বশুর কল করেছিলেন আমাকে। রিয়ানও বলল, আসবো আমরা কালকে। তোমরা এলে কালকে আমাকে বাড়ি নিয়ে যেও তো। আমি কদিন ওখানে থাকব। আচ্ছা, নিয়ে আসবো ওদের বলে। ওদের বলতে হবে কেন বাবা? আমি কি আমার বাড়িতে যেতে পারবো না? তার জন্য কারো পারমিশন লাগবে কেন? বিয়ে হলে অনেক কিছুই করতে হয় মা। আচ্ছা, তুই ভাবিস না, আমি নিয়ে আসবো তোকে। তোকে অনেক সুন্দর লাগছে আপা। ঝুমুর স্টেজে এসে প্রথমেই আমার কানের কাছে কথাটা বলল। থ্যাঙ্কস। শুকনো হাসি দিয়ে বললাম আমি। মা বাবাও এলেন আমার কাছে। মায়ের চোখটা ভিজে উঠেছে। আমারও কান্না পাচ্ছে খুব। মা, মেয়েতে কি শুরু করলে? এই কান্নাকাটির জন্য সাজটাই নষ্ট হয়ে যাবে মেয়েটার। বাবার চোখটাও ভেজা। তাও আমাদের সান্ত্বনা দিচ্ছেন। রিয়ান ওর কলিগদের সাথে, ওর বন্ধুদের সাথে বেশ আগ্রহ নিয়ে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে দেখে মনেই হচ্ছে না কোথাও কোনো সমস্যা আছে। রিয়ানের বাবা ও মেহমানদের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছেন। রিয়ানের মা আর ওর বোন থমথমে মুখ করে এক কোণে বসে আছেন। স্টেজে ও আসছে না। কারো সাথে কথাও বলছে। ফ্যামিলি ফটো নেওয়ার জন্য ওদের অনেকবার ঢাকা হলেও এলেন না, বরং হনহন করে বেরিয়ে গেলেন। আমি খুব অবাক হলাম বাবা মা আমার সাথে দেখা না করেই চলে যাওয়ায়। খাওয়া হয়েছিল কিনা সেটাও জানা হয়নি। আপনার ফোনটা একটু দেবেন? খানিকটা বিরক্তি আর ইতস্তত করেই রিয়ানের কাছে ফোন চাইলাম বাড়িতে ফিরে। আমার ফোন নিতে হবে না। ড্রেসিং টেবিলের ড্রয়ারে তোমার জন্য ফোন রাখা আছে। আমি ফোন দিয়ে কি করব? কথা বলবে, বাড়িতে কথা বলবে, বন্ধুবান্ধব আছে তাদের সাথে কথা বলবে। আর আমিও তো চলে যাচ্ছি। আমার সাথে কথা বলার জন্য তোমার একটা মোবাইল দরকার। ড্রয়ার থেকে ফোন নিয়ে বাবাকে কল দিলাম। হ্যাঁ মা, বল। তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে বাবা? কি হবে? কিছু হয়নি তো। ঠান্ডায় গলা বসে গেছে। তোমরা আমার সাথে দেখা না করেই চলে গেলে কেন? তুই ব্যস্ত ছিলি। তাই আর কি বাবা? আমি এমন কোনো কাজে ব্যস্ত ছিলাম না যে তোমাদের সাথে কথা বলতে পারতাম না। তোমরা খেয়েছিলে তো? হ্যাঁ, খেয়েছি। তুই এত ভাবিস না। তোকে নিয়ে আসার কথা বলেছিলাম। রিয়ান নাকি কালকে চলে যাবে, তাই ওরা বলল কিছুদিন পরে নিয়ে আসতে তোকে। রিয়ান চলে যাওয়ার সাথে আমার না যাওয়ার সম্পর্ক কি? শোনো মেয়ের কথা। ও চলে যাবে আর তখন তুই থাকবি না। আমি আবার যেয়ে তোকে নিয়ে আসব। ভালো থাকিস মা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবার গলাটা কেমন ধরা শোনালো। এ বাড়ির কেউ কি বাবাকে কিছু বলেছে? তা না হলে বাবা আমার সাথে দেখা না করেই কেন চলে যাবে? পরদিন সকালে রিয়ান বেরিয়ে গেল। যাক, কিছুটা অস্বস্তি থেকে বাঁচলাম। ও থাকলে কেমন বিরক্ত লাগে। রিয়ান বেশ সকালেই চলে গেছে। নাস্তা করেও যায়নি। সকালে নাস্তার টেবিলে বসতেই রিয়ানের মা আর ওর বোন প্লেট হাতে উঠে গেলেন। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? রিয়ানের বাবা অবাক হয়ে প্রশ্ন করলেন। এই মেয়ের সাথে এক টেবিলে বসে খেতে পারবো না আমি। ঘরে যাচ্ছি। রিয়ানের মা বললেন। এটা কেমন কথা হেনা? দেখো, আমি আর পারছি না। ওর সাথে বসে খেতে পারবো না। এ নিয়ে আর কোনো কথাও বলবে না তুমি। আপনারা বসুন। বরং আমিই চলে যাচ্ছি। তুমি কেন যাবে মা? বসো। আমার একার জন্য সবাইকে কষ্ট করতে হবে না বাবা।
ওনারা এখানে বসুক, আমি রুমে চলে যাচ্ছি। রাহা, তুমি যে এখানে এসেছো তোমার মা বকবে না? আম্মু তো ঘুমাচ্ছে, আমি চুপি চুপি চলে এসেছি। কাজটা তুমি ঠিক করনি বাবা, দুপুরে না ঘুমিয়ে চলে এসেছ। আম্মু তো তোমার কাছে আসতে দেয় না। আম্মু পচা, বকে আমাকে। ছি রাহা, আম্মুকে নিয়ে এসব বলতে নেই, আম্মুর কথা শুনতে হয়। আর কখনো আম্মুকে লুকিয়ে আসবে না কেমন? ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, তোমার আম্মু তোমাকে না দেখলে আবার রাগ করবে। রাহা চলে গেলে আমিও বিছানায় গা এলিয়ে দিলাম। চোখটা লেগে আসতেই ফোন বেজে উঠল। চরম বিরক্তিকর ব্যাপার। ফোন হাতে নিয়ে দেখলাম রিয়ান কল করছে। মেজাজ আরও খারাপ হয়ে গেল। ফোনটা সাইলেন্ট মুড করে পাশে রেখে দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতেই রিয়া এলো। ভাবি ছাদে যাবে? চলো। রিয়ানদের বাসার ছাদটাও অনেক সুন্দর, রেলিংয়ের পাশ ঘেঁষে হরেক রকম গাছ লাগানো, ফুলও ফুটে আছে অনেক। মনটাই ভালো হয়ে গেছে। ভাবি তোমাকে বেশ সুন্দর লাগছে। তাই? কিন্তু আমি তো তোমার মতো সুন্দরী নই। কি যে বলো তুমি। আচ্ছা ভাবি, তোমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? এখন কিছুই ভালো লাগে না, একসময় পড়তে খুব ভালো লাগতো। তোমার কি করতে ভালো লাগে? গান শুনতে খুব ভালো লাগে। বাহ, ভালো তো। ভাবি তুমি ভাইয়ার সাথে চলে গেলেই পারতে। এখানে কেন থেকে গেলে? ইচ্ছে করেনি যেতে, ওখানে একা একা থাকতে হতো। এখানে তুমি আছো, রাহা আছে, তোমাদের সাথে কথা বলে সময় কাটানো যায়। আচ্ছা তুমি কি ভাইয়াকে পছন্দ করো না? রিয়া মা তোকে ডাকছে। ওর কথার মধ্যেই বড় আপা ছাদে আসে। আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে চলে যায়। ভাগ্যি শনি এসেছিলেন, না হলে আমার রিয়াকে মিথ্যে বলতে হতো। ওর ভাইয়াকে আমার পছন্দ না সেটা ওকে বলা যেত না। রিয়ার পর পর আমিও নেমে এলাম। একটু পর আজান পড়বে। রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি 18টা মিস কল, সব কটাই রিয়ানের দেওয়া। লোকটার ধৈর্য আছে বলতে হবে। সাইলেন্ট মুড থেকে নরমাল করতেই আবারও কল বেজে উঠল। কি করছো ঝিনুক? বসে আছি। ওহ, অনেকবার কল দিয়েছিলাম, ধরোনি। সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। ওহ আচ্ছা, আমি এখানে পৌঁছেছি সেটা জানানোর জন্যই কল দিয়েছিলাম। সেটা আমাকে না জানিয়ে আপনার মাকে জানালে সে খুশি হতো। আমার কাছে বলে তো কোনো লাভ নেই। এত লাভ লোকসানের হিসাব করলে জীবন চলবে না। হিসাব তোমাদের ইঞ্জিনিয়ারদের জন্যই ঠিক আছে। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না। আমি রাখছি এখন, আজান হচ্ছে, নামাজ পড়ব। সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। নামাজ পড়ে শেষ করে কি করব ভেবে পাচ্ছি না। চা খেতে খুব ইচ্ছে করছে, তবে এ বাড়িতে চা চাইতেও হেজিটেট হয়। নিজে বানিয়ে নিতে পারলে ভালো হতো। তবে রান্নাঘরে যাওয়া কি ঠিক হবে? রিয়ানের মা যদি আবার চেঁচামেচি শুরু করে? চা খাওয়ার চিন্তা আপাতত বাদ দিলাম। বইটা শেষ করা যায়, সময় কেটে যাবে। তোমার কিছু লাগবে তুমি আমাকে কেন বলো না ভাবি? এখনো আপন ভাবতে পারো নি তাই না? চায়ের ট্রে নামিয়ে বলল রিয়া। সেরকম কিছু তো নয়। তো কিরকম কিছু? তুমি সন্ধ্যাবেলা চা খাও, আমাকে বলা যেত না? তুমি কি করলে জানলে? ভাইয়া বলেছে। ওহ, শোনো ভাবি, এ বাড়িটা তোমারও। তোমার যা লাগবে নিজে নিয়ে নেবে, করে নেবে। আর না হলে আমি তো আছি তোমার ছায়া হয়ে।
তা বেশ, তো ছায়ামানবী আপনার পড়াশোনা নাই? আছে তো। পাকামো না করে গিয়ে পড়তে বসেন। রাতের খাবারটাও নিচে খেতে যায়নি। কি দরকার ঝামেলা বাড়ানোর? রিয়ান কল করেই যাচ্ছে। ধরতে মোটেও ইচ্ছে করছে না। ওর সাথে কথা বলতে ভালো লাগে না। সেটা কি ওকে বলে দিব? বলুন। খেয়েছ? না, ইচ্ছে করছে না। কেন? এমনি। এখন কি করছো? আমার ঘুম পাচ্ছে। ঘুমাবো। আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগে তাই না? আমি কি বলবো বুঝলাম না। তার মুখের ওপর বলা যায় নাকি যে কথা বলতে ভালো লাগে না? কি হলো, কিছু বলছো না যে? আপনি খেয়েছেন? না। খাবো। আচ্ছা তাহলে রাখছি এখন। গুড নাইট। সারাদিন এমন শুয়ে বসে না থেকে ঘরের কিছু কাজ করলেও তো হয়। পায়ের ওপর পা তুলে বসে থেকে নবাবজাদির মতো ভাব ধরে থাকতে চাইলে বিয়ে করল কেন? বাপের বাড়িতে থাকলেই হতো। শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যে একটু দায় দায়িত্ব থাকে বাবা মা কি সেটা শেখায়নি? আমার রুমের সামনে দাঁড়িয়ে বড় আপা কথাটা একটানা বলে চলে গেলেন। বিয়ের আজ ৫ম দিন। এভাবে বসে থাকতে আমারও ভালো লাগে না। তবে এ বাড়িতে বেশিরভাগ লোকই আমার উপস্থিতিতে বিরক্ত হয়। তাই আগ বাড়িয়ে আমি কারো কাছে যাই না। তাছাড়াও কাজকর্মের ব্যাপারে আমি নিরেট মূর্খ। চা বানানো ছাড়া আর কিছুই পারি না। আপা বলুন কি করতে হবে? আম্মার শরীরটা ভালো না, শুয়ে আছে। আমি একা সব দিক সামলাতে হচ্ছে। গিয়ে বাবা আর আম্মাকে চা দিয়ে এসো। চায়ের ট্রে হাতে রান্নাঘর থেকে বের হলাম। বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। তাকে চা দিতেই সে হাসি মুখে তাকালো। রিয়ানের মায়ের রুমে যেতে খুব ভয় লাগছে। বাইরে থেকে ২-৩ বার ডাকার পরও কোনো সাড়া পেলাম না। অগত্যা ভেতরে ঢুকতেই দেখি তিনি খাটে হেলান দিয়ে বসে আছেন। চায়ের কাপটা টেবিলে রেখে ঘুরতেই কাপ ভাঙ্গার শব্দে পেছনে ফিরে দেখি কাপটা নিচে ভেঙে পড়ে আছে। কি হলো বুঝতে পারলাম। উনি বেশ জোরে জোরে বড় আপাকে ডাকলেন। ওনার চিৎকার আর কাপ ভাঙ্গার শব্দে রিয়া বড় আপা এবং রিয়ানের বাবাও ছুটে এলেন। কি হয়েছে মা? আমার সময় এতই খারাপ হয়ে গেল যে এই মেয়ের হাতে আমাকে চা খেতে হবে? তোরা না পারলে বলতি, আমি নিজেই নিজেরটা করে নিতাম। ওর মতো মেয়ের হাতের কিছু খাওয়ার চেয়ে না খেয়ে থাকাই ঢের ভালো। আর কখনো এই মেয়ের হাতে আমাকে কোনো খাবার পাঠাবি না। ওকে দেখলেই ঘেন্না লাগে। নিজের কান্না আর চেপে রাখতে পারলাম। নিজেকে এখন আবর্জনা মনে হচ্ছে। আমি আর কত অপমান আর অবহেলা পাওয়ার পর সুখের মুখ দেখব? চলবে।